সো আজকের আমাদের পাঠ্য যেটা দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, গল্পটার টাইটেল আমাদের কাছে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে সমগ্র গল্পটার ঘটনাক্রম সংঘটিত হচ্ছে 1 ঘন্টায়, যার জন্য গল্পটার নাম দেওয়া হয়েছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। তাহলে একটা দিনের 1 ঘন্টার গল্প পড়তে চলেছি আমরা। গল্পটার একটু আধটু তার লেখিকা এবং এই গল্পটার আরও 1-2 ইনফরমেশন নেওয়ার আছে, যেটা আমরা প্রত্যেকে নোট করে রাখবো। আমি বলে দেবো, তোমরা প্রত্যেকে নোট করবে। লেখিকার নাম তো অলরেডি তোমরা তোমাদের পাঠ্যে দেখতে পাবে, দ্যাট ইজ কেট সফিন। ওটা চপিন উচ্চারণ করবো না, কেট সফিন। সিটার উচ্চারণ সয়ের মতো হবে। এনার আরও একটা নাম ছিল, ঠিক আছে, যেটা এনার বিবাহের পূর্বের নাম, দ্যাট ইজ ক্যাথরিন ও ফ্লাহার্দি। ক্যাথরিন ও ফ্লাহার্দি। এই কেট সফিন বা ক্যাথরিন ও ফ্লাহার্দি ইনি একজন অত্যন্ত প্রমিনেন্ট আমেরিকান রাইটার ছিলেন, বিশেষত মহিলাদের ক্ষেত্রে। ইংরেজিতে একটা টার্ম আছে, দ্যাট ইজ উই কল ফেমিনিজম, নারীবাদ, বাংলায় যাকে আমরা বলে থাকি নারীবাদ। এই যে ফেমিনিজম টার্মটার বলতে গেলে যিনি প্রকৃতভাবে যথাযথভাবে প্রয়োগ করা শুরু করেছিলেন, তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি রাদার মহিলা হলেন এই কেট সফিন বা ক্যাথরিন ও ফ্লাহার্দি। ইনি কিন্তু তার লেখনীর মাধ্যমে ফেমিনিজমকে বারবার পোর্ট্রে করেছেন বা দেখিয়েছেন। আমাদের পাঠ্য গল্প দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এর মধ্যেও কিন্তু আমরা ফেমিনিজমের আভাস বা ছোঁয়া কিন্তু পাবো। আমরা দেখতে পাবো গল্পটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নারীকে কেন্দ্র করে, নারীর জীবনের কিছু আবেগকে কেন্দ্র করে গল্পটা সারাউন্ডেড হবে। এই ক্যাথরিন ও ফ্লাহার্দি যে গল্পটা অরিজিনালি লিখেছিলেন, অর্থাৎ প্রথমবার যখন এটা পাবলিশ হয়েছিল, গল্পটার নাম কিন্তু এই টাইটেলটা ছিল না, অর্থাৎ দ্য স্টোরি অফ অ্যান আওয়ার ছিল না। গল্পটা ফার্স্ট পাবলিকেশনের নাম ছিল দ্য ড্রিম অফ অ্যান আওয়ার, 1 ঘন্টার স্বপ্ন। দ্য ড্রিম অফ অ্যান আওয়ার প্রথমবার পাবলিশ হয়েছিল ডিসেম্বর 6, 1894-এ। ভোগ ম্যাগাজিন বলে একটা ম্যাগাজিন আছে, যেটা অন্যতম বিখ্যাত ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল, VOGUE, ভোগ ম্যাগাজিন, ডিসেম্বর 6, 1894, 1894 সালে। এটা ছিল ফার্স্ট পাবলিকেশন ডেট এবং ফার্স্ট পাবলিকেশনের নেম ছিল, বললাম, দ্য ড্রিম অফ অ্যান আওয়ার। পরবর্তীতে এই গল্পটা আবারও পাবলিশ হয় 1895 সালে, জানুয়ারি 5, 1895 জানুয়ারি 5। এইবার পাবলিশ হয়েছিল সেন্ট লুইস লাইফ বলে একটি পত্রিকা, সেন্ট লুইস লাইফ, LOUIS, লুইস, সেন্ট লুইস লাইফ বলে পত্রিকায় 5ই জানুয়ারি 1895। এইবারে নামটা চেঞ্জ করে করা হয় দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, যেটা আমরা পড়ছি। ওকে, তাহলে দ্বিতীয়বারে নামটা পাল্টে দেওয়া হয় এই গল্পটা। এবার চলো আমরা মোটামুটি এর ইতিহাস বলবো না, প্রকৃত কয়েকটি ইনফরমেশন টুকটাক জানলাম, যেটা আমাদের পরীক্ষা পারপাসের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই দিতেই পারে। এবার ডাইরেক্ট টেক্সটে গল্পের লাইন ওয়াইজ চলে আসে। গল্প শুরু হচ্ছে, knowing that Mrs. Mallard was afflicted with a heart trouble, great care was taken to break to her as gently as possible the news of her husband's death. অর্থাৎ আমাদের গল্পের শুরুতেই একটা ক্যারেক্টারের নাম পাচ্ছি, দ্যাট ইজ মিসেস ম্যালার্ড। সবাই এটা জানে যে মিসেস ম্যালার্ড হৃদয়ের দিক থেকে অত্যন্ত দুর্বল, মানে অ্যাকচুয়ালি দুর্বল বলতে নরম মনের মানুষ তেমনটা বোঝাতে চাইছেন না লেখক, বোঝাতে চাইছেন তার হৃদরোগ রয়েছে, অর্থাৎ হার্ট ডিজিজ তার রয়েছে। সবাই জানে যে তিনি হার্ট ডিজিজে আক্রান্ত, তাই সেই কারণে খুব সাবধানতার সঙ্গে এবং অত্যন্ত যত্নের সঙ্গে যত্ন নেওয়া হয়েছিল তার কাছে এই খবরটা ব্রেক করতে বা প্রকাশ করতে। কোন খবরটা? দ্য নিউজ অফ আর হাজব্যান্ডস ডেথ,
তার স্বামী মারা গেছে। তাহলে গল্পের শুরুতেই আমাদের ব্যাড নিউজ দিয়ে শুরু হচ্ছে গল্প, যেখানে দেখতে পাচ্ছি মিসেস ম্যালার্ডকে পাচ্ছি, যিনি অলরেডি হৃদরোগে আক্রান্ত, তার স্বামী আবার ইতিমধ্যে মারা গেছে। তো অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে, অত্যন্ত যত্নশীলতার সঙ্গে তার স্বামীর মৃত্যুর খবরটা তার কাছে দেওয়া হবে, কারণ যেহেতু তার হার্ট অত্যন্ত দুর্বল, যেহেতু হার্ট ডিজিজ তিনি ভুগছেন, হঠাৎ করে খবর পেলে তার হার্ট অ্যাটাক এসে যেতে পারে। তো সেটাকে আটকানোর জন্য ধীরে সুস্থে বলার একটা ব্যবস্থা করা হচ্ছে। ইট ওয়াজ হার সিস্টার জোসেফাইন, এটা ছিল তার সিস্টার জোসেফাইন বা তার বোন, অর্থাৎ আমাদের মিসেস ম্যালার্ডের বোন, হু টোল্ড হার, তাকে এই কথাটা বলেছিল। এই কথাটা মানে তার স্বামীর মৃত্যুর কথাটা। ইন ব্রোকেন সেন্টেন্স, ভাঙা ভাঙা কয়েকটা বাক্য, মানে একবারে ঝট করে বলেননি মিসেস জোসেফাইন, কারণ জোসেফাইন জানে তার দিদি হৃদরোগে আক্রান্ত, তাকে যদি হঠাৎ করে বলা হয় তাহলে এটা একটা ভয়ানক কিছু ঘটে যেতে পারে। তাই সে ভেঙে ভেঙে একটু একটু করে, টুকরো টুকরো করে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছিল। ভেইলড হিন্টস, ভেইলড মানে হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন, ঢাকা, মানে হালকা হালকা হিন্টস দিয়ে, মানে কথাটা ডাইরেক্টলি তিনি হয়তো প্রয়োগ করছেন না যে তোর স্বামী মারা গেছে, তার বদলে তিনি একটু একটু করে জানিস একটা দুর্ঘটনা ঘটেছে, প্রচুর লোক মারা গেছে, এইভাবে ধীরে ধীরে হিন্টস দিতে দিতে স্বামীর মৃত্যু খবরটা তুলে ধরার চেষ্টা করেছিলেন জোসেফাইন। দ্যাট রিভিলড ইন হাফ কনসিলিং, যেটা প্রকাশ করছিল হাফ কনসিলিং, অর্থাৎ কিছুটা রেখে ঢেকে। হার হাজব্যান্ডস ফ্রেন্ড, তার স্বামীর বন্ধু রিচার্ডস। তাহলে অলরেডি তিনটে ক্যারেক্টারের নাম আমরা পেয়ে গেলাম, দেখো ম্যালার্ড, জোসেফাইন, রিচার্ড। এগুলো কারা কারা খেয়াল রাখবো, প্রত্যেকটা আন্ডারলাইন করে রাখবো। আমরা দেখেছি মিসেস ম্যালার্ড পাচ্ছি, মানে অবভিয়াসলি বুঝতে পারছি তিনি আমাদের এই গল্পের প্রধান চরিত্র, প্রোটাগনিস্ট যাকে বলা হয়। তার বোন হচ্ছে গিয়ে জোসেফাইন, তার স্বামীর বন্ধু হচ্ছে গিয়ে রিচার্ড। ওয়াজ দেয়ার, তাহলে রিচার্ড তো সেখানে ছিল। টু নিয়ার হার, তার কাছে, অর্থাৎ জোসেফাইন যখন খবরটা দিচ্ছে তখন মিসেস ম্যালার্ডের কাছে রিচার্ডসও এসেছেন। ইট ওয়াজ হি হু হ্যাড বিন ইন দ্য নিউজ পেপার অফিস, এটা ছিল সেই যে খবরের কাগজে অফিসে ছিল। এখানে হিটাকে রিচার্ডসের কথা বলা হয়েছে, তাহলে রিচার্ডস খবরের কাগজে অফিসে ছিল। হোয়েন ইন্টেলিজেন্স, যখন ইন্টেলিজেন্স মানে এই ক্ষেত্রে তথ্য বা সংবাদকে বোঝানো হয়েছে, ঠিক আছে, অফ দ্য রেল রোড ডিজাস্টার ওয়াজ রিসিভড, অর্থাৎ রিচার্ডস নিউজ পেপার অফিসে হয়তো কাজ করেন কর্মচারী, সেই নিউজ পেপার অফিসে রিচার্ডস ছিলেন এবং সেইখানে সে একটা নিউজ পেয়েছিল। কিসের? রেল রোড ডিজাস্টার, অর্থাৎ ট্রেন দুর্ঘটনার খবর। উইথ ব্রেন্টলি ম্যালার্ডস নেম লিডিং দ্য লিস্ট অফ কিল্ড, সেখানে একটা লিস্ট এসেছিল যারা ট্রেন দুর্ঘটনায় মারা গেছে, এবং সেই ট্রেন দুর্ঘটনার মৃত ব্যক্তিদের নামের একেবারে টপে যার নাম ছিল দ্যাট ওয়াজ ব্রেন্টলি ম্যালার্ড। আবার একটা চরিত্রের নাম পেলাম, নাম এবং টাইটেল শুনে অলরেডি আমরা বুঝতে পারছি এটা কে। দেখো ব্রেন্টলি ম্যালার্ড, আমাদের প্রোটাগনিস্টের নাম কি? মিসেস ম্যালার্ড। তার মানে বুঝতে পারছি ব্রেন্টলি ম্যালার্ড আমাদের মিসেস ম্যালার্ডের হাজব্যান্ড, ইনিই মারা গেছেন এবং তার নামটা মৃত ব্যক্তিদের লিস্টের একেবারে টপে ছিল। আর সেই খবরটা রিচার্ডস পেয়ে নিয়ে এসেছিল এবং সে হুট করে বলেনি বা অন্য কাউকে দিয়ে খবরটা বলেনি, কারণ মিসেস ম্যালার্ডে হার্ট ডিজিজ ছিল। তো তাকে ধীরে ধীরে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বলতে হতো, সেটা বলার জন্য সে জোসেফাইনকে বেছে নিয়েছিল, অর্থাৎ মিসেস ম্যালার্ডের সিস্টার জোসেফাইন আমাদের মিসেস ম্যালার্ডকে কাটা কাটা বাক্যে হালকা হালকা হিন্টস দিয়ে বলেছিলেন। He had only taken the time to assure himself of its truth by a second telegram. রিচার্ডস প্রথম খবরটা পেয়েই কিন্তু সবাইকে ছড়িয়ে দেয়নি, কনফার্ম হওয়ার জন্য দ্বিতীয়বার টেলিগ্রামে অপেক্ষা করেছিল। তৎকালীন দিনের টেলিগ্রামের প্রচলন সব থেকে বেশি ছিল। 1894 সালে লেখা একটা গল্প পাবলিশ হয়েছিল, তার আগের লেখা গল্প। সেই সময় টেলিগ্রামের প্রচলন ছিল এমার্জেন্সি খবর জন্য। তো রিচার্ড দ্বিতীয়বার যখন নামটা লিস্টটা আবার একবার পেয়েছিল তখন সে কনফার্ম হয়েছিল, তারপর সে বলেছিল, সে ওয়েট করছিল। অ্যান্ড হ্যাড হ্যাস্টেন্ড, হ্যাস্টেন্ড মানে হচ্ছে গিয়ে তৎপর হওয়া বা তাড়াতাড়ি করে কোনো কাজ করা। দ্বিতীয়বার টেলিগ্রামটা পাওয়ার পর সে তৎপর হয়েছিল। টু ফোরস্টল
এনি লেস কেয়ারফুল, ফোরস্টল মানে আটকানো, যে কোনো প্রকার লেস কেয়ারফুলনেস কে আটকানোর জন্য, মানে হঠকারিতাকে আটকানোর জন্য। কেউ হঠকারিতার সঙ্গে এসে মিসেস ম্যালার্ডকে বলে দিক, সেটা তিনি চাননি। লেস টেন্ডার ফ্রেন্ড ইন বিয়ারিং দ্য স্যাড নিউজ, তিনি চাননি কোনো লেস টেন্ডার মানে নম্র, কোনো কম নম্র ব্যক্তি এসে এই খবরটা মিসেস ম্যালার্ডকে বলুক। দেখো, সব ব্যক্তিদের সমানভাবে সমান বৈশিষ্ট্য সম্পন্ন হয় না, বা সমান মানসিক গুণ সম্পন্ন হয় না। কেউ কেউ থাকে দিকবিদিক জ্ঞান তাদের থাকে না। এই স্যাড নিউজ বা ব্যাড নিউজগুলো হুট করে কখনোই তার পরিবারের লোককে ঝড়ম করে তার মুখেও বলে দেওয়া যায়, এ শুনেছিস তোর স্বামী ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। এইভাবে যদি বলা হয়, তাহলে একজন স্ত্রী স্বামীর মৃত্যুতে যদি ভেঙে পড়বে, ইভেন সে ভালো সুস্থ ব্যক্তি হলেও তার একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। হঠাৎ চিন্তায় সে একেবারে শোকে পাথর হয়ে যেতে পারে, বিভিন্ন রকম হার্ট অ্যাটাকের কারণ হয়ে যেতে পারে এই খবরগুলো, তাই না? এত বড় একটা দুঃসংবাদ। আবার কিছু কিছু ব্যক্তি দেখেন যারা বুঝে শুনে বলেন যে কোথায় বলতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে খবর দিতে হয়, তারা জানেন। এইসব কাজ হঠকারিতার সঙ্গে করতে নেই। রিচার্ড ছিলেন সেই ব্যক্তি যিনি হঠকারিতার সঙ্গে এই কাজ করতে চাননি। তাই অন্য কেউ বলার আগে, অন্য কেউ কম নম্রতা সম্পন্ন ব্যক্তি মিসেস ম্যালার্ডকে বলার আগে তিনি তৎক্ষণাৎ ছুটে চলে এসেছিলেন সেকেন্ড বার টেলিগ্রামটা পাওয়ার পর। এরপর কি বলা হচ্ছে, she did not hear the story as many women have heard the same। এখানে সি বলতে মিসেস ম্যালার্ডের কথা বলা হয়েছে। মিসেস ম্যালার্ড কিন্তু অদ্ভুতভাবে অন্যান্য মহিলারা, অর্থাৎ বাকি বলতে গেলে প্রায় সমস্ত মহিলারাই যেভাবে খবরটাকে অ্যাকসেপ্ট করতো, সেইভাবে তিনি অ্যাকসেপ্ট করেননি। উইথ আ প্যারালাইজড ইনএবিলিটি টু অ্যাকসেপ্ট ইটস সিগনিফিক্যান্স। বাকি মহিলারা এই খবরটা পেলে কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করতো? প্যারালাইজড ভাবে, মানে অসাড় হয়ে গিয়ে। প্যারালাইজড ইনএবিলিটির সঙ্গে, মানে অসাড় এবং অক্ষমতার সঙ্গে। স্বাভাবিক ব্যাপার, এত বড় একটা ডিজাস্টার যদি কারো লাইফে ঘটে, কারো স্বামী যদি মারা যায় এবং স্ত্রী যদি সেই খবরটা পায়, সে তো ভেঙে পড়বে। তাই বাকিদের মতো ভেঙে পড়ে হতাশাগ্রস্ত হয়ে গিয়ে কিন্তু খবরটা গ্রহণ করছে না আমাদের মিসেস ব্যালার্ড। তার মানে বুঝতে পারছি মিসেস ব্যালার্ড হৃদয়ের দিক থেকে দুর্বল, বাট খবরটা পেয়ে তিনি একেবারে পাথর হয়ে যাচ্ছেন না। আমরা বলি না যে মাঝে মাঝে খবর, এরকম দুঃখের খবর পেলে মানুষ একদম শোকে পাথর হয়ে যায়, সেরকম কিন্তু তিনি হচ্ছেন না। সি ওয়েপ্ট অ্যাট ওয়ান্স, তিনি একবারই কেঁদে ফেলেছিলেন। দেখবো অনেকে এরকম হঠাৎ খবর শুনলে দিক বিদিক শূন্য হয়ে বসে পড়ে, তার চোখ দিয়ে জল বেরোয় না, একেবারে কি করব, মানে ওই সিচুয়েশনে এক্সপ্রেশন কি হবে সেটাই তারা খুঁজে পায় না। না তাদের চোখ দিয়ে জল আসে, না অন্য কোনো এক্সপ্রেশনে তারা প্রকাশ করতে পারে, একবারে থ হয়ে যায়, পাথর হয়ে যায়। কিন্তু মিসেস ম্যালার্ড খবরটা পাওয়ার পরই কেঁদেছিলেন। উইথ সাডেন, হঠাৎ করে, ওয়াইল্ড অ্যাবান্ডনমেন্ট, সমস্ত কিছু হাল ছেড়ে দিয়ে, মানে একেবারে প্রবল হারে তিনি কেঁদেছিলেন। ইন হার সিস্টার্স আর্ম, তার বোনের হাত যুগলের মধ্যে, অর্থাৎ বোনকে জড়িয়ে ধরে একেবারে কান্নায় তিনি ভেঙে পড়েছিলেন। When the storm of grief had spent itself, she went away to her room. যখন এই গ্রিফ বা শোকের স্টর্ম বা ঝড় থেমে গেল, অর্থাৎ যখন কান্নাকাটি করে তিনি হাঁপিয়ে গেলেন বা কান্না যখন থেমে গেল, তখন তিনি তার ঘরে একাকী চলে গেলেন। She would have no one follow her, তিনি বললেন কেউ যেন আমাকে অনুসরণ না করে। তার মানে এরপর মিসেস ব্যালার্ড তার ঘরে গেলেন, দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, তো কান্নাকাটি করেছেন, করে এবার বললেন আমি একাকী ঘরে যাব, কেউ যেন আমাকে অনুসরণ না করে। এরপর কি বলা হচ্ছে, There stood facing the open window, সেখানে গিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন খোলা জানালাটার দিকে মুখ করে। A comfortable roomy armchair, সেখানে ছিল একটা আরামদায়ক রুমি মানে হচ্ছে গিয়ে চওড়া বা প্রশস্ত বোঝানো হয়েছে এখানে, একটা প্রশস্ত আর্মচেয়ার বা আরাম কেদারা। into this she sank, এর মধ্যে তিনি বসে পড়লেন, ওই আরাম কেদারায় তিনি বসলেন। pressed down by a physical exhaustion, যেন তাকে মনে হলো তাকে জোর করে চেপে বসিয়ে দেওয়া হয়েছে একটা ফিজিক্যাল এক্সজস্টেশনের দ্বারা, একটা দৈহিক ক্লান্তির দ্বারা। মানে কান্নাকাটি করেছেন তো, ক্লান্ত হয়ে গেছেন, তাই সেই ক্লান্তি থেকে তিনি আরাম কেদারের উপর ধপাস করে বসে পড়লেন, যাকে বলা যায়। দ্যাট হন্টেড হার বডি, যেটা তার শরীরটাকে তাড়িয়ে এসেছে, মানে ওই যে ক্লান্তি যেটা তার শরীরটাকে তাড়া করে এসেছে।
অ্যান্ড সিম টু রিচ ইন টু হার সোল, এবং মনে হচ্ছে যেন ওই ক্লান্তি তার সোল অর্থাৎ আত্মা পর্যন্ত পৌঁছে গেছে। She could see in the open square before her house the tops of the tree, তিনি ওই জানলা দিয়ে দেখতে পাচ্ছেন তার বাড়ির সামনে যে ওপেন স্কোয়ার অর্থাৎ একটা খোলা প্রান্তর সেটাকে দেখতে পাচ্ছেন। দ্য টপস অফ দ্য ট্রি, গাছের অগ্রভাগ বা গাছের একেবারে ডগগুলো যাকে বলি দেখতে পাচ্ছেন, কারণ তিনি উপরের ঘর থেকে দেখছেন, তো গোড়াটা বসে বসে তো দেখতে পাবেন না, জানলা দিয়ে চেয়ারে বসে তিনি গাছের অগ্রভাগটা বা টপের পার্টটা দেখতে পাচ্ছেন। That were aquiver with the new spring life. Aquiver মানে সিভার বা কাঁপা, অ্যাকচুয়ালি অ্যাকুইভার হয় আবেগে কাঁপা। এবার আমাদের প্রোটাগনিস্ট অর্থাৎ মিসেস যিনি রয়েছেন কি হলো মিসেস ম্যালার্ড কি করছেন, জানলা দিয়ে দেখছেন গাছের পাতাগুলো কাঁপছে, কিসে, বসন্তের আগমনে, স্প্রিং লাইফ। কি অদ্ভুত দৃশ্য দেখো, একদিকে স্যাডনেস, মিসেস ম্যালার্ডের লাইফে স্যাডনেস, বাইরের প্রকৃতিতে কিন্তু তখন স্প্রিং, দুটো কন্ট্রাস্টিং আইডিয়া। স্প্রিং হচ্ছে বসন্ত, নবজীবন, হারবিঞ্জার অফ নিউ লাইফ, নবজীবনের অগ্রদূত যাকে বলা যায় বা বাহক যাকে বলা যায়। অন্যদিকে দেখো আরেকদিকে জীবন চলে গেছে। এইবার আমাদের লেখিকা এই দুটো কন্ট্রাস্টিং সাইডকে দেখিয়েছেন, এমনি এমনি নয়। একটু আগে যত আমরা ক্লিয়ার করব, একটু আগে যত আমরা পড়বো, তত ব্যাপারটা আমাদের কাছে আরো পরিষ্কার হবে। অ্যাকচুয়ালি বাইরের যে স্প্রিংটা দেখছে, সেই স্প্রিংটা সামহাও কোথাও যেন আমাদের প্রোটাগনিস্ট মিসেস ম্যালার্ডের মধ্যে লুকিয়ে আছে। অ্যাকচুয়ালি বাইরের স্প্রিংটা বাইরের স্প্রিং নয়, ওটা ম্যালার্ডের মনে লুকিয়ে থাকা, মিসেস ম্যালার্ডের মনে লুকিয়ে থাকা স্প্রিং, সেটা আস্তে আস্তে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। The delicious breath of rain was in the air. Delicious breath of rain, বৃষ্টির সুমিষ্ট গন্ধ বাতাসের মধ্যে যেন ছড়িয়ে পড়ছে, মানে বৃষ্টি পড়ার পর মাটি ভেজার যে গন্ধ হয়, সেই সুমিষ্ট গন্ধ যেন বাতাসে ছড়িয়ে পড়েছে। তাহলে চারিদিকে প্রকৃতির মধ্যে লক্ষ্য করো, সবটাই প্রাণবন্ততা, বৃষ্টি পড়ছে, বৃষ্টিও কিন্তু প্রাণের নিশান। ইন দ্য স্ট্রিট, রাস্তা, বিলো যেটা নিচে রয়েছে, আ প্যাডলার ওয়াজ ক্রাইং হিজ ওয়ার্স। প্যাডলার মানে ফেরিওয়ালা, একজন ফেরিওয়ালা চিৎকার করে তার ওয়ার্স অর্থাৎ পণ্যদ্রব্য, যেটা আমরা পড়েছিলাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেতে, এই ওয়ার্স শব্দটা পড়েছিলাম, তার পণ্যদ্রব্য বিক্রি করছে। একদম পুরো দেখো, পুরো কন্ট্রাস্ট, ভেতরে স্যাডনেস অ্যান্ড সাইলেন্স মিসেস ম্যালার্ডের জীবনে, আর বাইরে দেখো সবটাই প্রাণবন্ততা। The notes of a distant song which someone was singing reached her faintly. দূর থেকে কোথাও একটা কেউ গান গাইছে, তার নোটস অর্থাৎ সুরগুলো বা স্বরগুলো ফেইন্টলি অর্থাৎ হালকা ভাবে ভেসে আসছে তার কাছে। অ্যান্ড কাউন্টলেস স্প্যারো, এবং অগুন্তি চড়াই পাখি, ওয়ার টুইটারিং, তারা কিচির মিচির করছে। ইন দ্য ইভস, ইভস মানে হচ্ছে এক্ষেত্রে ছাদের কিনারা, ঠিক আছে, ওই যে উঁচু বিটের মতো অংশ থাকে না, যেখানে জল জমে এবং বৃষ্টি পড়ার পর যেখান থেকে জল টপকে টপকে টপ 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 করে পড়ে, সেই অংশটাকে বলা হচ্ছে কি ইভস। তাহলে হাজার হাজার, কাউন্টলেস মানে অসংখ্য চড়াই পাখি সেই জায়গায় ভিড় করেছে। তাহলে এই জায়গায় আমরা ভেতরের পরিবেশের সঙ্গে বাইরের পরিবেশে কন্ট্রাস্ট পেলাম। ভেতরের পরিবেশে সবটাই একাকিত্ব, বাইরের পরিবেশে সবটাই জীবন্ত। এরপর কি বলা হচ্ছে, there were patches of blue sky, সেখানে এক গাদা নীল আকাশ, প্যাচ অর্থাৎ থোকা থোকা হয়ে জমা হয়ে আছে। শোয়িং হিয়ার, এখানে দেখা যাচ্ছে, অ্যান্ড দেয়ার, ওখানে দেখা যাচ্ছে, অর্থাৎ মেঘেরা পুরো পুঞ্জীভূত হয়ে আছে এখানে ওখানে বিভিন্ন জায়গায়। থ্রু দ্য ক্লাউডস দ্যাট হ্যাড মেড অ্যান্ড পাইলড ওয়ান অ্যাবভ দ্য আদার ইন দ্য ওয়েস্ট ফেসিং হার উইন্ডো। তাহলে নীল আকাশকে দেখা যাচ্ছে থ্রু দ্য ক্লাউডস, মেঘেদেরকে ভেদ করে, যে মেঘগুলো বিভিন্ন জায়গায় পুঞ্জীভূত হয়েছে, পাইলড আপন, একটার উপরে একটা জমা হয়ে, মানে অনেকটা কাইন্ড অফ শরতের মেঘের মতো, আমাদের এখানে যেমন শরতের মেঘ, সেই শরতের মেঘের মতো একটার উপর একটা পুঞ্জীভূত হয়ে জানলার সামনে সেই মেঘগুলো জড়ো হয়েছে, এবং সেই মেঘেদের মধ্য দিয়ে দেখা যাচ্ছে নীল আকাশটা। মানে একেবারে খুব সুন্দর মনোরম একটা পরিবেশ কিন্তু বাইরে রয়েছে। এবং এই জানলাটা কোন দিকে, ওয়েস্ট ফেসিং হার উইন্ডো, ঠিক আছে, জানলা পশ্চিম দিকের মুখ করে।
She sat with her head thrown back upon the cushion of the chair. তিনি বসে রয়েছেন, তার মাথাটা কুশনের ওপর ভর করে, যেটা চেয়ারে ছিল, মানে কিছুটা অবসন্ন ক্লান্তির ভাব নিয়ে মাথাটা কুশনের উপর রেখে তিনি বসে আছেন। কোয়াইট মোশনলেস, ঠিক আছে, মানে দেখে মনে হচ্ছিল তিনি যেন একেবারে মোশনলেস হয়ে গেছেন, অর্থাৎ নিথর ভাবে বসে আছেন। Except when a sob came up into her throat and shook her. একমাত্র তখনই যখন একটা সব, অর্থাৎ ফুপিয়ে ফুপিয়ে কান্নার ভাব তার গলাটা কাঁপিয়ে দিচ্ছিল এবং তিনি কেঁপে কেঁপে উঠছিলেন। সেই সময়টা ছাড়া বাকি সব সময় তিনি একেবারে নিথর ভাবে বসেছিলেন। অ্যাজ আ চাইল্ড, এবং এই সবটা বা ফুপিয়ে কাঁদাটা কেমন ছিল? অ্যাজ আ চাইল্ড হু হ্যাজ ক্রাইড ইটসেলফ টু স্লিপ কন্টিনিউয়াস টু সব ইন ইটস ড্রিমস। ঠিক যেমন করে একটা বাচ্চা যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যেও কিছু স্বপ্নেতে সে কান্নাকাটি করে। যদি বাচ্চাদের লক্ষ্য করো, দেখবে বাচ্চারা মাঝের মধ্যে কিন্তু ঘুমাতে ঘুমাতে কেঁদে ওঠে, হঠাৎ করেই কেঁদে ওঠে। কেন বলো তো? দেখবে অনেক বাচ্চা ঘুমানোর আগে কান্নাকাটি করে, মা তাকে ভুলিয়ে ভালিয়ে ঘুম টুম পাড়িয়ে দেয়। কিন্তু ওই যে ঘুমোতে ঘুমোতে যদি বাচ্চা, মানে সেই কাঁদতে কাঁদতে যদি বাচ্চা ঘুমায় না, তাহলে ঘুমের মধ্যেও কিন্তু মাঝের মধ্যে সে ফুপি ফুপি ওঠে, কারণ স্বপ্নতেও সেই কাঁদাটা সে দেখে। ঠিক তেমনই আমাদের মিসেস ম্যালার্টকে দেখে মনে হচ্ছিল তিনি যেন একেবারে নিথর হয়ে গেছেন, যেন তিনি ঘুমিয়ে গিয়েছেন। ঘুমিয়ে গেলে যেমন আমরা পুরো নিস্তব্ধ হয়ে বসে থাকি বা শুয়ে থাকি, ঠিক তেমনই বসে আছেন, শুধু মাঝে মাঝে ফুপিয়ে ফুপিয়ে উঠছেন, যেমন করে একটা বাচ্চা ঘুমের মাঝে ফুপিয়ে ফুপিয়ে ওঠে। যেন মনে হচ্ছে তিনিও যেন মাঝে মাঝে কোনো দুঃস্বপ্নের কথা ভাবছেন বা দুঃস্বপ্নের কথা তার মনে পড়ে যাচ্ছে এবং সেই কারণে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাটছেন। অবশ্যই আমরা বুঝতে পারছি দুঃস্বপ্নটা কি বা দুঃসংবাদটা কি, তার স্বামীর মৃত্যু। এই সংবাদে তিনি তো ফুপিয়ে ফুপিয়ে উঠছেন, ভেতরে ভেতরে তার কান্নার রোলটা তো চলছে, বাইরে না প্রকাশ পেল, সেই কারণেই তিনি ফুপিয়ে উঠছেন। সি ওয়াজ ইয়ং। এইবার আমরা কিন্তু মিসেস ম্যালার্ডের ডেসক্রিপশন পাবো, খুব ইন্টারেস্টিং ডেসক্রিপশন। সি ওয়াজ ইয়ং, সে যুবতী, উইথ আ ফেয়ার কাম ফেস, তার একটা সুন্দর শান্ত মুখ আছে, মানে যাকে বলে না একবারে মিষ্টি মুখ, মা লক্ষ্মীর মতো মুখ, সেরকম আর কি, মা লক্ষ্মী একেবারে। হুজ লাইন্স bespoke repression, কিন্তু অদ্ভুতভাবে তার এত সুন্দর মুখের মাঝে একটা নেগেটিভ কোয়ালিটি চলে গেল। এই মুখের মাঝে কিছু রেখা দেখা যাচ্ছে, যে রেখাগুলো স্পষ্ট বুঝিয়ে যাচ্ছে সে অবদমিত। রিপ্রেশন অর্থাৎ অবদমনের ছাপ রয়েছে। এইবার এলো দেখো ফেমিনিজমের বৈশিষ্ট্য, নারীবাদের বৈশিষ্ট্য। ওই যে পুরুষতান্ত্রিক সমাজে নারীকে দমিয়ে রাখা হয়, তাহলে সুন্দর মিষ্টি মুখের মাঝেও কোথাও যেন মুখের রেখার মধ্যে সেই অবদমনের ছাপটা ফুটে উঠেছে। অ্যান্ড ইভেন আ সার্টেন স্ট্রেংথ, এবং তার সত্ত্বেও কিন্তু তার ওই মুখের মধ্যে একটা অদ্ভুত শক্তি রয়েছে, মানে একটা অদ্ভুত প্রাণ শক্তি লুকিয়ে আছে ওই মুখের মধ্যে, যতই তার মধ্যে অবদমনের ছাপ থাকে। বাট নাও দেয়ার ওয়াজ আ ডাল স্টেয়ার ইন হার আইস, কিন্তু এখন তার চোখে একটা ডাল স্টেয়ার, নিস্তেজ দৃষ্টি, ওই যে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, সে একটা হতাশাগ্রস্ত দৃষ্টি তার চোখে দেখা যাচ্ছে। হুজ গেজ ওয়াজ ফিক্সড, যার দৃষ্টিটা একেবারে স্থির, মানে পাথরের মতো স্থির। অ্যাওয়ে ফ্রম ইয়ন্ডার অন ওয়ান অফ দোজ প্যাচেস অফ ব্লু স্কাই, এই অদূরেই যে ব্লু স্কাইটা বা নীল আকাশটা দেখা যাচ্ছে, তার মাঝে যে প্যাচ বা মেঘগুলো দেখা যাচ্ছে, সেই দিকে এক দৃষ্টিতে তিনি চেয়ে আছেন। ইয়ন মানে হচ্ছে গিয়ে, ইয়ন্ডার মানে হচ্ছে অদূরে, অদূরে যে নীল আকাশ, সেই দিকে তার চোখ এক দৃষ্টিতে স্থির ভাবে তাকিয়ে আছে, মানে তিনি কিছু তো একটা ভাবছেন মনে মনে, কিছু তো একটা চলছে। এরপর কি বলা হচ্ছে দেখো, it was not a glance of a reflection but rather indicate a suspension of intelligent thought, এটা কিন্তু গভীর চিন্তার দৃষ্টি ছিল না, বরং এটা একটা কোনো বুদ্ধিদীপ্ত চিন্তার ভাব প্রকাশ পাচ্ছিল। তার মানে আমরা যেটা ভাবছি সেটা নয়, আমরা হয়তো ভাবছি তার মধ্যে একটা গভীর চিন্তা, এরপর আমার কি হবে, আমার স্বামী নেই, আমার সংসার নেই, আমি বিধবা হলাম, না, এই চিন্তার কারণে সে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল না, বরং অন্য কোনো বুদ্ধিদীপ্ত চিন্তা তার মাথায় চলছিল। তার মানে গল্পটা যেরকম ভাবছি সেরকম হচ্ছে না, একটা একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে।
আমরা নর্মালি যেভাবে একটা সিচুয়েশনকে ভাবতে পারি, স্বামী মারা গেলে তার স্ত্রীর কেমন সিচুয়েশন হতে পারে, বাট সিচুয়েশনটা দেখতে ওরকম লাগছে, বাট অ্যাকচুয়ালি তেমন নয়। আস্তে আস্তে আমরা সেটা টের পাবো। দেখো এবার কি বলা হচ্ছে, there was something coming to her and she was waiting for it. কিছু তো একটা তার মনে আসছে এবং তিনি সেইটার জন্য অপেক্ষা করছেন, ফিয়ারফুলি, ভয়ের সাথে। হোয়াট ওয়াজ ইট, এটা কি, মানে কি এই চিন্তাটা? she did not know, তিনি নিজেও হয়তো জানতেন না। it was too stubble, এটা অত্যন্ত সূক্ষ্ম ছিল, স্টাবল না সরি, it was too subtle, অর্থাৎ এটা ছিল অত্যন্ত সূক্ষ্ম, মানে একেবারে শৌখিন একটা চিন্তা। and elusive মানে যাকে সহজে ধরা যায় না। তাহলে আমাদের মিসেস ম্যালাডের মনে যে চিন্তাটা আসছে সেটা তিনি নিজেই ধরতে পারছেন না, এটা কিসের চিন্তা, কি অদ্ভুত চিন্তা। টু নেম, নামের দিক থেকে যদি বলতে চাই, বা দেখে এরকম ধরতে পারবো না এমন একটা চিন্তা আসছিল তার মনে। বাট সি ফেল্ড ইট, কিন্তু তিনি এটা অনুভব করছিলেন। কি অদ্ভুত চিন্তা, দেখবে মাঝে মাঝে আমাদের সকলেরই এরকম হয়, মাঝে মাঝে আমরা চিন্তিত হয়ে পড়ি, আমরা নিজেরাও জানি না যে কি কারণে চিন্তাটা করছি। কিছু অদ্ভুত কারণে আমরা প্রত্যেকেই কেউ ধরে উঠতে পারি না যে আসলে আমরা কি চাই। কখনো কখনো কিছু জিনিসের উত্তর আমরা নিজেরাই জানি না। একইভাবে মিসেস ম্যালাডো কিন্তু এর উত্তর জানেন না, যে কি এমন চিন্তা আসছে আমার মনে, আর কেনই বা এই চিন্তাটা আসছে, আমি কেনই বা এমনটা ভাবছি, সেগুলো কিন্তু তিনি ভেবে উঠতে পারছেন না। এরপর কি বলছে দেখো, বাট সি ফেল্ট ইট, কিন্তু অনুভব করতে পারছিলেন যে হ্যাঁ হচ্ছে কিছু একটা চিন্তা। চিন্তাটা কি করছে, ক্রিপিং আউট অফ দ্য স্কাই, ঠিক যেন আকাশ থেকে চুপি সারে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। রিচিং টুয়ার্ডস হার, এবং আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। থ্রু দ্য সাউন্ডস, একটা শব্দের সঙ্গে। দ্য সেন্স, দ্য কালার দ্যাট ফিল্ড দ্য এয়ার, একটা মিষ্ট গন্ধ, একটা বর্ণ যেটা বাতাসকে পূর্ণ করে। তার মানে আমরা বুঝতে পারছি মিসেস ম্যালাডের মনে যে থটটা চলছে, সেই থটটার সঙ্গে বাইরের প্রকৃতিটাকে তিনি মিলিয়ে মিশিয়ে ফেলছেন। অ্যাকচুয়ালি মিসেস ম্যালাডের মনের থট এবং বাইরের প্রকৃতি দুটোই এই মিসেস ম্যালাডেরই রূপ। বাইরের প্রকৃতিটা মিসেস ম্যালাডের মনের ভেতরে আছে। এখানে অ্যাকচুয়ালি লেখক প্রকৃতি বলতে শুধুমাত্র ওই ফিজিক্যাল নেচারকে তিনি বোঝাননি। লেখক কিন্তু প্রকৃতি বলতে ম্যালাডেরই মনে লুকিয়ে থাকা দুটো অংশকে বুঝিয়েছেন। একটা অংশ যেটা স্বামীর জন্য দুঃখ করছে, আর একটা অংশ যেখানে নতুন বসন্ত আসছে। কেন, কেউ মারা গেলে কারোর জীবনে নতুন বসন্ত কি করে আসতে পারে, সেটাই তো দেখাবেন লেখক। দেখো কি বলছে, নাও হার বুজম রোজ অ্যান্ড ফেল টিমুলটুলাসলি, এখন তার বক্ষ, বুজম মানে হচ্ছে বক্ষ, রোজ অর্থাৎ ফুলে উঠেছে, and fell tumultuously অর্থাৎ আবেগপূর্ণভাবে সেটা ভরে উঠেছে। কিসের আবেগ? she was beginning to recognize this thing that was approaching to possess her, তিনি আস্তে আস্তে বুঝতে পারলেন এই জিনিসটা কি, যেটা আস্তে আস্তে থেকে possess অর্থাৎ দখল করতে আসছে, মানে যে চিন্তাটা তাকে আস্তে আস্তে গ্রাস করছে। and she was striving to beat it back, তিনি স্ট্রাইভিং অর্থাৎ সম্পূর্ণরূপে চেষ্টা করছিলেন যে থটটা তার মন থেকে উঠে আসছে সেটাকে ফিরিয়ে দিতে। তার মানে বুঝতেই পারছি এরকম একটা সিচুয়েশনে মিসেস ম্যালাডের মনে যে চিন্তাটা আসছে সেটা এই সিচুয়েশনের জন্য মানানসই নয়, তাই সেই চিন্তাটাকে তিনি পিছনে ফিরিয়ে দিতে চাচ্ছেন, অর্থাৎ প্রবল চেষ্টা করছেন কি করে এই চিন্তাটা আটকানো যায়, উইথ হার উইল, তার ইচ্ছার দ্বারা। কিন্তু সেই উইলটা কেমন ছিল? অ্যাজ পাওয়ারলেস as her two white slender hands would have been, সেটা ঠিক ততটাই ক্ষমতাহীন ছিল যতটা তার দুটো সাদা ফ্যাকাসে সরু সরু হাত। তার মানে এখান থেকে ডেসক্রিপশন আমরা পাচ্ছি যে মিসেস ম্যালাড ফিজিক্যালি অতটা স্ট্রং নয়, ঠিক আছে? তাহলে তার হাতটা যেমন একেবারে ওই স্ট্রং নয়, একেবারে সূক্ষ্ম রুগ্ন, তার ওই চেষ্টাটা, কোন চেষ্টাটা? তার মনের ভেতরে লুকিয়ে থাকা আবেগটা যেটা বারবার বেরিয়ে আসতে চাইছে, সেইটাকে আটকানোর যে চেষ্টা, সেটা ঠিক তার হাতগুলোর মতোই রুগ্ন ছিল, অতটা জোর ছিল না। অর্থাৎ তিনি তার মনের অন্তরালে লুকিয়ে থাকা প্রকৃত আবেগটাকে আর ধরে রাখতে পারলেন না। সি অ্যাবান্ডন্ড হারসেলফ, তিনি শেষমেশ নিজেকে পরিত্যাগ করলেন, অর্থাৎ ওইটাকে চেপে রাখার যে প্রচেষ্টা সেটা তিনি ছেড়ে দিলেন।
A little whispered words escaped her slightly parted lips. তারপর তার হালকা পাটেড অর্থাৎ ফাঁক হয়ে থাকা ঠোঁট, লিপস, সেই ঠোঁট দিয়ে বিড়বিড় করে একটা শব্দ তিনি বলে উঠলেন। She said it over and over. তিনি এটা বারবার বললেন, আন্ডার হার ব্রিথ, শ্বাস ছাড়তে ছাড়তে। কি বলেছিলেন শব্দটা? ফ্রি, ফ্রি, ফ্রি। মুক্তি, মুক্তি, মুক্তি। কি অদ্ভুত ব্যাপার! কারণ স্বামী মারা গেলে কি করে কেউ বলতে পারে মুক্তি, মুক্তি, মুক্তি? তার মানে স্বামী কি ভালো ছিল না? স্বামী কি তার উপর অত্যাচার করত? স্বামী মারা যাওয়াতে সমাজের সামনে তিনি শোক প্রকাশ করলো, মনের অন্তরালে নিজের মনে লুকিয়ে থাকা প্রকৃত যে কথাটা সেটা ঘরের অন্দরে এসে প্রকাশ করে ফেললেন। নিশ্চয়ই তাহলে স্বামী খারাপ ছিল, স্বামী অত্যাচার করত, স্বামী ভালোবাসতো না। সত্যিই কি তাই? চলো যত এগিয়ে যাবো তত আমাদের কাছে ক্লিয়ার হবে। অন্তত এখন তো থেকে আমাদের তাই মনে হচ্ছে, কারণ কেউ তো এমনি এমনি কথা বলতে পারে না। এরপর কি বলছে দেখো। The vacant stare and the look of terror that had followed it went from her eyes. Vacant মানে ফাঁকা, ফাঁকা দৃষ্টিটা, যেটা এতক্ষণ সে এক দৃষ্টিতে তাকিয়েছিল এবং মনে তার যেটা ভয় চলছিল যে আমার মনের ভেতর লুকিয়ে থাকা প্রকৃত আবেগটা আমি প্রকাশ করে ফেলবো, এই যে ভয়টা, সেটা আস্তে আস্তে হারিয়ে গেল। They stayed keen and bright. তার এখন তীক্ষ্ণ এবং উজ্জ্বল ভাবে রইল। সরি, একটা ঠিক আছে। Her pulses beat fast. তার হৃদস্পন্দন এখন খুব দ্রুত চলতে লাগলো। And the cruising blood, এবং রক্ত খুব দ্রুত প্রবাহিত হতে লাগলো। Warmed and relaxed every inch of her body. তার শরীরের প্রত্যেকটা অংশকে, every inch বলছে প্রত্যেকটা অংশকে বোঝানো হয়েছে, সেটাকে এখন কেমন করে তুললো? বলা হয়েছে warmed and relaxed, উষ্ণ এবং শিথিল করে তুললো। তার মানে ওই যে আমরা বলি না যে মুক্তি পেলে, কোনো কিছু থেকে মুক্তি পেলে আমরা সবাই একটা আলাদাই শান্তি অনুভব করি না? যেমন তোমরা যখন পরীক্ষা হয়ে যায়, পরীক্ষা হয়ে যাবার পর তোমরা পরীক্ষাটা দিয়ে এসে তোমাদের মাসেলগুলো একেবারে রিল্যাক্সড ফিল করো না? মনে হয় যেন এটা কি শান্তি পেলাম। তো এখানেও ঠিক এক্স্যাক্টলি দ্য সেম ফিলিং ছিল মিসেস ম্যালাডের। কি অদ্ভুত! স্বামী মারা যাওয়াতে সে একটা রিল্যাক্সেশন ফিল করছে, তার শরীরে রক্ত যেন নতুন করে উত্তেজিত হয়ে প্রবাহিত হচ্ছে। এরপর কি বলছে দেখো। She did not stop to ask if it were not a monstrous joy that held her. তিনি মনে মনে ভাবলেন, আচ্ছা এটা একটা মনস্ট্রাস জয় নয়, অস্বাভাবিক আনন্দ নয় যেটা আমার মনে এখন চলছে? দেখো মিসেস ম্যালাডেরও নিজের অদ্ভুত লাগছে, এ কি ধরনের আনন্দ আমি উপভোগ করছি? এটা তো নির্মম আনন্দ। আমার স্বামী মারা গেছে, যেখানে আমার শোক হওয়া দরকার সেখানে আমার আনন্দ হচ্ছে। এটা অস্বাভাবিক মনস্ট্রাস জয় নয়, যেটা এই মুহূর্তে তাকে হেল্ড করেছে, অর্থাৎ গ্রাস করেছে। A clear and exalted perception enabled her to dismiss the suggestion as trivial. একটা পরিষ্কার exalted মহান perception মানে উপলব্ধি enabled her to dismiss the suggestion as trivial. একটু আগে যে সাজেশনটা তার মনে এলো, কি সাজেশন? যে আমার যে আনন্দ এটা একটা মনস্ট্রাস নয়। এই সাজেশনটা একটু পর তার কাছে ট্রাইভাল বা তুচ্ছ বলে মনে হচ্ছে, কারণ একটা মহান ভাবনা তার মনে আসছে, উচ্চ ভাবনা বা উচ্চ উপলব্ধি তার মনে আসছে। উপলব্ধিটা কি দেখো পরের লাইনে আস্তে আস্তে আমাদের কাছে ক্লিয়ার হবে। She knew that she would weep again. তিনি জানতেন তিনি আবার কাঁদবেন। ওই যেটা হয় স্বাভাবিক ব্যাপার, কিছু কিছু ব্যক্তি তো কুমির অশ্রু ফেলে। আমি জানি না এটা এনার ক্ষেত্রে কুমির অশ্রু কিনা, দেখো কি বলা হচ্ছে। তিনি বলেছেন যে she knew that she would weep again. তিনি জানতেন তিনি আবারও কাঁদবেন। When she saw the kind tender hands folded in death, যখন তিনি সেই কাইন্ড অর্থাৎ দয়ালু, টেন্ডার অর্থাৎ নরম হাতগুলোকে মুঠো হয়ে এক জায়গায় দেখতে পাবেন মৃত অবস্থায়। তার মানে এটা কার হাতের কথা বলা হচ্ছে? তার স্বামীর হাতের কথা। তাহলে তিনি বলছেন যখন তিনি স্বামীর ডেড বডিটা আবার দেখতে পাবেন চোখের সামনে, তখন তিনি আবারও কাঁদবেন। কিন্তু আবার একটা অদ্ভুত বিষয় দেখো, স্বামী যদি অত্যাচারী হন, স্বামী যদি আমাদের মিসেস ম্যালার্ডকে অত্যাচার করেন বা অপ্রেসড করেন, তাহলে কেন তার হাতগুলোকে কাইন্ড বলা হয়েছে, টেন্ডার বলা হয়েছে? তার মানে এটা আমাদের কাছে পরিষ্কার করে দিল স্বামী অত্যাচারী নয়।
কেউ অত্যাচারী হলে তার হাতকে টেন্ডার বলা হবে না, কাইন্ড বলা হবে না। তাহলে এই আনন্দ পাচ্ছেন কেন তুমি? স্বামী তো অত্যাচারী নয়। এরপর কি বলা হচ্ছে দেখো, দ্য ফেস দ্যাট হ্যাড নেভার লুকড সেভ উইথ লাভ আপন হার। দেখো তাহলে কি বলেছে, তিনি ওই মুখটা থেকে কাঁদবেন যে মুখটা কখনো তাকে ভালোবাসতে দ্বিধাগ্রস্ত হয়নি। তার মানে তার স্বামী তাকে যথেষ্ট ভালোবাসত। কি অদ্ভুত মহিলা, মানে নির্মম হৃদয় মহিলা। দেখো, ফিক্সড অ্যান্ড গ্রে অ্যান্ড ডেড, এবং সেই মুখটা তখন কি হবে, ফিক্সড একেবারে স্থির, গ্রে মানে এই ক্ষেত্রে ধূসর অর্থাৎ একেবারে ফ্যাকাসে হয়ে যাবে বোঝানো হচ্ছে, অ্যান্ড ডেড এবং মৃত। বাট সি নিউ বিয়ন্ড দ্যাট বিটার মোমেন্ট, কিন্তু তিনি জানতেন ওই তিক্ত মুহূর্তটার উপরে গিয়েও a long procession of years to come that would belong to her absolutely. এইবার এখানেই কিন্তু একটা স্বার্থপরতা এসে যাচ্ছে। কি বলা হচ্ছে, মিসেস ব্যালার্ড জানতেন ওই তিক্ত মুহূর্তটা অর্থাৎ স্বামীর মৃতদেহটা দেখার মুহূর্তটার পরেও একটা দীর্ঘ প্রসেশন অর্থাৎ দীর্ঘ জীবনযাত্রা রয়েছে যেখানে সবটাই তার হবে। হ্যাঁ, ব্যক্তি একক স্বাধীনতা। এইবার আমাদের লেখিকা কত সুন্দরভাবে ফেমিনিস্ট হলেও বিষয়টাকে ছেড়ে দিয়ে গেছেন। দেখতে পাবে আরো একটা দুটো লাইন পড়লো, মানে আমরা বলি না যে ব্যক্তি স্বাধীনতা, নারী স্বাধীনতা, তাহলে সত্যিই কি আমাদের যিনি প্রোটাগনিস্ট অর্থাৎ মিসেস ম্যালার্ড প্রকৃতই কি নারী স্বাধীনতায় বিশ্বাসী? নারী স্বাধীনতা মানে কি শুধুই নিজের মতন করে চলা, নিজের স্বামীর মৃত্যুতে সেই শোকটাকে টপকে গিয়ে আমি নিজের মতন করে থাকতে পারবো এই ভাবনায় বিশ্বাস রাখা? এটাই কি ফেমিনিজম? লেখিকা কিন্তু আমাদের কাছে তার মতামত স্পষ্ট করেননি। আস্তে আস্তে আমাদের কাছে আরো দেখো পরিষ্কার হবে কি বলা হচ্ছে। There would, মাঝে একটা লাইন বাদ গেছে আমরা, and she opened and spared her arms out to them in welcome, এবং তিনি তার হাতগুলোকে মুক্ত করলেন সেই ভবিষ্যতের মুক্ত দিনগুলোকে স্বাগত জানাতে। There would be no one to live for her during those coming years. সেখানে কেউ থাকবে না সামনের দিনগুলোতে তার জন্য, কেউ বাঁচার জন্য, অর্থাৎ তিনি তাকে কারোর জন্য বাঁচতে হবে না, তিনি নিজের জন্য বাঁচবেন। She would live for herself, তিনি নিজের জন্যই বাঁচবেন। কি অদ্ভুত আইডিয়া! একজন মহিলা এতটাও নিষ্ঠুর হতে পারে? স্বামীর মৃত্যুতে সে বলছে যে যাক, আমার আর সামনের দিনগুলোতে কারোর জন্য বাঁচতে হবে না, আমি নিজের জন্য বাঁচব। There would be no powerful will bending hers in that blind persistence with which men and women believe they have a right to impose a private will upon a fellow creature. কি বলা হচ্ছে? বলা হচ্ছে there would be no powerful will, সেখানে এমন কোন শক্তিমান ইচ্ছা থাকবে না, that bending hearts, যেটা তাকে নমনীয় করবে অর্থাৎ তার মাথা নোয়াবে। হয় না, মানে দেখবে সমাজে বেসিক্যালি স্বামীর ইচ্ছার মতোই অনেক নারীকে চলতে হয়। তাহলে হয়তো বা কোথাও কোথাও আমাদের প্রোটাগনিস্টরা ফিল করেছেন স্বামীর অনেক ইচ্ছা তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তাই তিনি বলছেন আজকে স্বামীর মৃত্যুতে আর এমন কোনো ইচ্ছা থাকবে না যেটা আমাকে মাথা নত করাবে। in the blind persistent, অন্ধ জেদ, which men and women believe, যেটা পুরুষ হোক কিংবা নারী প্রত্যেকেই বিশ্বাস করে, they have a right to impose a private will, তাদের একটা অধিকার আছে নিজের ইচ্ছাগুলো চাপিয়ে দেওয়ার upon a fellow creature, তার সঙ্গীর ওপর। সত্যিই তো তাই, শুধুই পুরুষ নয়, অনেক নারীরাও তাই। সমাজে নারী পুরুষ উভয়ই এরা ডিপেন্ড করে মানুষের ওপর। আমরা কিন্তু অনেকেই আমাদের নিজের ইচ্ছাগুলো, ব্যক্তিগত ইচ্ছাগুলো অন্যের উপর চাপিয়ে দিতে চাই। আমার ইচ্ছে নেই, তুমি করতে পারবে না, আমার ইচ্ছে হয়েছে তাই তোমায় করতে হবে। এই যে ধারণাগুলো আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, তাই তো লেখে কিন্তু মেন অ্যান্ড ওমেন সবার জন্যই বলেছে। কারোর জন্য হয়তো রেশিওটা একটু বেশি, কারোর জন্য রেশিওটা একটু কম, কিন্তু প্রত্যেকের মধ্যে এরকম একটা ইচ্ছা থাকে আমাদের বাসনাগুলো তার সামনে থাকা বা তার সঙ্গে থাকা যে ব্যক্তি তার উপর চাপিয়ে দেওয়া। তাই আমাদের মিসেস ম্যালার্ড বলছে যাক, আমার আর কেউ থাকবে না যে এরকম করে চাপিয়ে দিতে পারবে। এরপর আবার কি বলছে দেখো, a kind intention or a cruel intention made the act seem no less a crime as she looked upon it in that brief moment of illumination.
ইন দ্যাট ব্রিফ মোমেন্ট অফ ইলুমিনেশন, সেই সংক্ষিপ্ত আলোকিত সময়, ইলুমিনেশন মানে আলোকের সময়, ব্রিফ মানে সংক্ষিপ্ত, অর্থাৎ আমাদের মিসেস ম্যালার্ডের মনে যখন এই পজিটিভ চিন্তাগুলো আসছে, সেই আলোক দীপ্তিময় সময়ে তিনি ভাবছেন এই যে চাপিয়ে দেওয়ার বিষয়টা, সেটা কারো গুড ইন্টেনশন নিয়ে হোক কিংবা ক্রুয়েল ইন্টেনশন নিয়ে হোক, অর্থাৎ কোনো ভালো উদ্দেশ্য নিয়ে হোক কিংবা কোনো খারাপ উদ্দেশ্য নিয়েই হোক না কেন, চাপিয়ে দেওয়ার বিষয়টা বরাবরই একটা ক্রাইমের থেকে কম নয়। ক্রাইম মানে কোনো বড় অপরাধ যেটাকে বলা হচ্ছে, সেটা যেমন একটা অপরাধ, কারোর মনের উপর আমাদের ইচ্ছাটা চাপিয়ে দেওয়াটা অপরাধ, সেটা কারোর ভালো চেয়েই হোক কিংবা খারাপ চেয়েই হোক। কিন্তু সামহাও আমরা রিডাররা সবাই কিন্তু একমত হব না, এটাই তো ফেমিনিস্টিক ফিচার্স। তিনি ফেমিনিস্ট রাইটার ছিলেন, নারীবাদের রাইটার ছিলেন, কিন্তু তিনি কখনোই একপাক্ষিক বিচার করতেন না। ফেমিনিজম মানে শুধুই নারীদের হয়ে কথা বলা নয়, নারীদেরও কিন্তু ত্রুটি থাকতে পারে, সেটাকেও স্বীকার করা ফেমিনিজমের আন্ডারই পড়ে। ওই জন্যই ফেক ফেমিনিজম এবং অরিজিনাল ফেমিনিজমের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। আজকালকার যুগে অধিকাংশ জন ফেমিনিজমের অর্থই বোঝে না, তারা অধিকাংশই কিন্তু ফেক ফেমিনিস্ট। যখন নারীদের ভিকটিম কার্ড প্লে করা হবে বা ভিকটিম ট্রাম্প কার্ড প্লে করা হবে, তখন কিন্তু তারা সেই সুযোগটা নেবে। যারা বরাবর দাবি করে আসবে নারী পুরুষ সবাই সমান, তারাই কিন্তু রিজার্ভেশনের পক্ষে আগে সওয়াল করে। কিসের জন্য? যেখানে নারী পুরুষ যদি সমান হয়, তাহলে প্রত্যেকের সমান অধিকার থাকা উচিত। অধিকার লড়াই করে অর্জন করে নিতে হয়, অধিকার কারো দয়াতে অর্জন করার কোনো মানে হয় না। তাহলে সেখানে ফেমিনিজমটার কোনো অর্থই থাকলো না। ফেমিনিজমের লক্ষ্য হলো লড়াইয়ের দ্বারা নিজেদের দাবিগুলো, নিজেদের অধিকারগুলোকে আদায় করে নেওয়া, নাকি কারো দয়াতে। লেখিকা কিন্তু এখানে আমাদের যে প্রোটাগনিস্ট তাকে ক্রিটিসাইজ করছেন ইন অ্যান আইরনিক্যাল ওয়ে, আইরনির সঙ্গে ক্রিটিসাইজ করছেন। আমাদের মিসেস ম্যালার্ড মুক্তি বা স্বাধীনতা বলতে এটা বোঝে যে আমি নিজের মতন করে থাকতে পারবো, নিজের যা হবে তাই করবো। এই ক্ষেত্রে আমাদের মিসেস ম্যালার্ড মতবাদ দিচ্ছে যে ভালো চেয়েই হোক বা খারাপ চেয়েই হোক, কারোর উপর চাপিয়ে দেওয়া মানেই সেটা ক্রাইম। কেন? কারো ভালোর জন্য যদি কি চাপিয়ে দেওয়া হয়, সেটা কি সত্যিই ক্রাইম? কিন্তু সেটা তো ক্রাইম নয়, সেটা মহিলা পুরুষ যেই চাপিয়ে দিন না কেন। আমি যদি তোমার ভালো চেয়ে তোমাকে কোনো কাজ করতে বলি, সেটা কোনোদিনই ক্রাইম হয় না। সেটা সেই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো তুমি বুঝতে পারছো না এটা তোমার জন্য কতটা ভালো, বাট ইন ফিউচার সেটা তুমি রিয়েলাইজ করবে। এটা কিন্তু আইরনিক্যালি বলেছেন আমাদের লেখিকা। এবার কি বলা হচ্ছে দেখো, and yet she had loved him, যদিও বা তিনি তাকে ভালোবেসেছেন, অর্থাৎ মিসেস ম্যালার্ড আমাদের মিস্টার ম্যালার্ডকে ভালোবেসেছেন সামটাইমস, কখনো কখনো। দেখো কি অদ্ভুত, দোষ দিচ্ছেন মিস্টার ম্যালার্ডের, মিসেস ম্যালার্ড, অথচ সেই মিসেস ম্যালার্ড মিস্টার ম্যালার্ডকে কখনো কখনো ভালোবেসেছেন। অফেন সি হ্যাড নট, প্রায়শই ভালোবাসেননি। তাহলে সত্যিই কি মিস্টার ম্যালার্ডের দোষ আছে এই জায়গায়? সামহাও মিসেস ম্যালার্ড কি কোনো প্রকার স্বার্থপর ব্যক্তিত্ব নয়? এরপর কি বলা আছে দেখো, হোয়াট ডিড ইট ম্যাটার, তাতে কি আসে যায়? এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথা দেখো, কি কথা, তাতে কি আসে যায়? ভালোবাসায় কি আসে যায়? হোয়াট কুড লাভ, ভালোবাসা কি করবে? দ্য আনসলভড মিস্ট্রি, ওটা তো একটা আনসলভড মিস্ট্রি, যার সমাধান হয় না এমন একটা রহস্য। ভালোবাসা রহস্য, এক্স্যাক্টলি তাই। ভালোবাসা হলো একটা রহস্য। কে কাকে কতটা ভালোবাসে কেউ কোনোদিন না পারলো প্রকাশ করতে, না পারলো তার পরিমাপ করতে। কেউ অগাধ ভালোবাসে অথচ কারোর মনে হয় আমার কাছে ভালোবাসা কম, কেউ কম ভালোবাসে অথচ মনে হয় সে আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা বরাবর মিস্ট্রিয়াস। তাই মিসেস ম্যালার্ড কি বলছে, ভালোবেসে কি হবে, ভালোবাসে কি আসে যায়, তাই না? যেটা ম্যাটার করে সেটা কি? কাউন্ট ফর ইন ফেস অফ দিস পসেশন অফ সেলফ অ্যাসারশন which she suddenly recognized as the strongest impulse of her being, of her being. তিনি এই মুহূর্তে তার সেলফ অ্যাসারশন অর্থাৎ আত্মপ্রত্যয়ের দ্বারা যেটা ভীষণভাবে উপলব্ধি করেছেন, সেটা হলো সেলফ বিং বা হার বিং, অর্থাৎ নিজের হয়ে নিজের থাকা। আমি নিজেই নিজের জন্য সব। এই যে উপলব্ধিটা এই মুহূর্তে তার হয়েছে, সেটাই তাকে শিখিয়েছে ভালোবাসা টালোবাসা বলে কিছু নয়, ওটা আনসলভড মিস্ট্রি, ওর কোনো গুরুত্ব নেই।
আমি নিজে নিজে ভালো আছি, এটাই সব থেকে বড় কথা। নিজেকে আমি ভালো রাখবো, এটাই সব থেকে ভালো কথা। হ্যাঁ, নিজেকে ভালো রাখা অবশ্যই ভালো কথা, বাট সেটা সব থেকে বড় ভালো কথা কখনোই না। আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, আমাদের প্রত্যেকেরই একটা জিনিস বোঝা উচিত যে আমার স্বাধীনতা আছে মানে এমনটা নয় যে আমি অন্যজনের স্বাধীনতাকে খর্ব করব বা অন্যজনের অধিকারে ভাগ বসাবো, তাই না? ধরো তোমাকে আমি একটা কেক দিলাম, দিয়ে বললাম তোমার পছন্দ মতো প্রত্যেকের সমান সমান ভাগ পাবে, তুমি তোমার পছন্দ মতো একটা ভাগ তুলে নাও। তুমি এখন কেকটাকে এরকম লম্বালম্বি ভাবে ক্রস সেকশন না করে মাঝখান থেকে ক্রস সেকশন করে একটা তুলে নিলে, তুমি তোমার স্বাধীনতা আছে, তুলে নিলে। তাহলে এবার ভেবে দেখো তো, সেই কেকটা থেকে বাকি যারা পার্ট পাবে তাদের ভাগটা তার সমানভাবে হবে না, অসমভাবে হবে। কারণ তুমি একেবারে মাঝখান থেকে ত্রিকোণ আকৃতি করে, ত্রিভুজের আকৃতি করে কেটে নিয়েছো। তার মানে প্রত্যেকের ভাগ থেকে কিছু না কিছু অংশ বেরিয়ে গেছে, কারোর কাছ থেকে বেশি, কারোর কাছ থেকে কম বেরিয়ে এসছে। তার মানে বাকিদের ভাগটাকে তুমি অসমান করে দিলে। তোমার স্বাধীনতা আছে বলে তুমি বাকিদের জিনিসটাকে নষ্ট করতে পারো না। আমি নিজে ভালো থাকলেই দুনিয়া ভালো হয়ে যাবে, সেটা না। তুমি নিজেকে ভালো রাখার পাশাপাশি দুনিয়াকে ভালো রাখারও একটা না একটা দায়িত্ব তোমার উপর বর্তায়, কিন্তু সেটা মিসেস ব্যালার্ড দেখে এই মুহূর্তে বুঝছে না। তার কাছে ভালোবাসা, প্রেমময়তা, স্বামী সমস্ত কিছুর থেকে এখন বড় হলো সেলফ বিং, নিজের ভালো থাকা। কাইন্ড অফ সেলফিশ একটা ক্যারেক্টারিস্টিক কিন্তু আমরা পাচ্ছি। এবার কি বলা হচ্ছে দেখো, ফ্রি বডি অ্যান্ড সোল ফ্রি। আমার এই দেহ মুক্ত, আমার এই আত্মা মুক্ত। সি কেপ্ট হুইসপারিং, তিনি এটা বারবার বিড়বিড় করে বলতে লাগলেন। জোসেফাইন ওয়াজ নেলিং বিফোর দ্য ক্লোজ ডোর। এই কথা যখন তিনি ভেতরে বলছেন, তখন জোসেফাইন বাইরে বন্ধ করা দরজার কাছে হাঁটু মুড়ে বসেছে। উইথ হার লিপস টু দ্য কি হোল, এবং তার ঠোঁটটা ওই যে ঘরের তালা থাকে তো, সেই তালা দেওয়ার যে চাবি ঢোকানোর যে জায়গাটা হয়, সেই অল্প সামান্য যে ফাঁকটা আছে সেইখানে সে রেখেছে, মানে কিছু কথা বলবে আর কি, ওই কি হোলটাতে তার ঠোঁট দুটো রেখেছে। ইমপ্লোরিং, তাকে রিকোয়েস্ট করছে ফর অ্যাডমিশন। অ্যাডমিশন মানে এক্ষেত্রে বেরিয়ে আসার জন্য বা চলে আসার জন্য, অর্থাৎ সে মিসেস ম্যালার্ডকে বলছে আর ঘরে থেকো না, একা থেকো না, চলে এসো। কারণ জোসেফাইন ভয় পাচ্ছে, মিসেস ম্যালার্ডের তো হৃদরোগ আছে। কিন্তু আমরা রিডারটা জানি, জোসেফাইন যতই ভাবুক, মিসেস ম্যালার্ড কিন্তু এতটুকু হৃদরোগের কোনো নিদর্শন তার মধ্যে দেখাই যায়নি। তিনি ভয়ই পাননি, উল্টা আনন্দিত হচ্ছেন। লুইজি, ওপেন দ্য ডোর, আই বেগ, ওপেন দ্য ডোর। তাহলে দেখো আমরা নাম পাচ্ছি লুইজি, বা লুইসও বলতে পারো, এক্ষেত্রে লুইজি হবে। তাহলে মিসেস ম্যালার্ডের অরিজিনাল নামটা কিন্তু আমরা এতক্ষণে পেলাম। এতক্ষণ পর্যন্ত মিসেস ম্যালার্ড নামে চিনছিলাম। এটাও কিন্তু ফেমিনিজমের একটা উদাহরণ। মেয়েদেরকে তার বিবাহের পর তার নামের থেকে বেশি তার স্বামীর নাম বা স্বামীর পরিচয় বেশি চেনা হয়। দেখো এতক্ষণ তার স্বামীর পরিচয় চিনছিলাম, এবার তার প্রকৃত নামটা জানতে পারলাম। তাহলে রিকোয়েস্ট করলো, লুইজি দরজাটা খোলো, আই বেগ, ওপেন দ্য ডোর। আমি ভিক্ষা করছি বা প্রার্থনা করছি, দরজাটা খোলো। ইউ উইল মেক ইয়োরসেলফ ইল, তুমি নিজেকে অসুস্থ করে ফেলবে। বসে আছে, অসুস্থ হবে। আমরা রিডারটা জানিস এখন ভালোই খুশি আছে। হোয়াট আর ইউ ডুইং লুইজি, কি করছো তুমি? ফর হেভেন সেক ওপেন দ্য ডোর, ঈশ্বরের দোহাই দরজাটা খোলো তুমি। এখানে হেভেন মানে ঈশ্বরকে বোঝানো হয়েছে, গডকে বোঝানো হয়েছে। এরপর কি বলেছে, গো অ্যাওয়ে, আই এম নট মেকিং মাইসেলফ ইল। এবার লুইজি ভেতর থেকে বলছে, চলে যাও, আমি নিজেকে অসুস্থ করিনি। নো, সি ওয়াজ ড্রিঙ্কিং ইন আ ভেরি এলিক্সার অফ লাইফ। এবার নোটা কে বলছে, বাইরে থেকে আসছে। জোসেফাইন বলছে, না যাবো না। আর উল্টো দিকে তখন আমাদের লেখিকা দেখাচ্ছেন ভেতরে সে কি করছে, সে পান করছে এলিক্সার অফ লাইফ। এলিক্সার মানে হচ্ছে অমৃত, ঠিক আছে? তাহলে সে জীবনের অমৃত পান করছে থ্রু দ্যাট ওপেন উইন্ডো, সেই খোলা জানালা দিয়ে। ওই যে বাইরের বসন্তটা বলেছিলাম, বসন্ত তো নতুন প্রাণ এনে দেয়। তাহলে সেই বসন্তের মধ্যে যেন অমৃত খুঁজে পাচ্ছে আমাদের মিসেস ম্যালার্ড। Her fancy was running riot along those days ahead of her. সামনের যে পড়ে থাকা দিনগুলো আছে, সেই কল্পনাটার কথা বা সেই দিনগুলোর কথা তিনি এখন কল্পনা করছেন। স্প্রিং ডেজ, বসন্তের দিন, অ্যান্ড সামার ডেজ, গ্রীষ্মের দিন, অ্যান্ড অল সর্টস অফ ডেজ, এবং সমস্ত ধরনের দিন, দ্যাট উড বি হার ওন, যে দিনগুলো শুধুই তার হবে।
স্বামী টামির কোনো চিন্তা তার থাকবে না। সি ব্রিথ আ কুইক প্রেয়ার দ্যাট লাইফ মাইট বি লং, সে সঙ্গে সঙ্গে প্রার্থনা করলো জীবনটা যেন অনেক লম্বা হয়, অনেক দীর্ঘ হয়। তাহলে দেখো কতটা সেলফিশ, সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রার্থনা করছে আমার জীবন যেন ঈশ্বর অনেক লম্বা হয়, আমি এই স্বাধীন জীবনটা যেন উপভোগ করতে পারি অনেক দিন। ইট ওয়াজ অনলি ইয়েস্টারডে, এর ছিল কেবল গতকাল। সি হ্যাড থট উইথ আ শাডার, তিনি কেঁপে কেঁপে বা কম্পমানতার সঙ্গে ভাবছিলেন, কি ভাবছিলেন? দ্যাট লাইফ মাইট বি লং, জীবনটা হয়তো বা অনেক লম্বা হবে। তার মানে গতকাল জীবনটার সম্বন্ধে তার অবসাদ ছিল যে জীবনটা অনেক লম্বা হবে, এইভাবে বাঁচতে হবে। কিন্তু আজ স্বামী মারা যাওয়ার পর ওই থটটা পুরো পাল্টে গেল, জীবন অনেক লম্বা হোক এটা চাইছে সে, পুরো চিন্তাটাই পাল্টে গেল তার। She arose at length and opened the door to her sister's importunities, অর্থাৎ তার সিস্টারের এক টানা অনুরোধের কারণে সে অবশেষে দরজাটা খুলল। There was a fervorious triumph in her eyes, তার চোখে একটা fervorious অর্থাৎ উত্তেজনাময় triumph অর্থাৎ জয়ের ছাপ ছিল। কি অদ্ভুত না? কেউ মারা গেলে যেখানে শোকের ছাপ থাকার কথা, তার চোখের মধ্যে একটা জয়ের ছাপ ছিল, জানা সে জিতে গেছে। and she carried herself unwillingly like a goddess of victory, এবং অনিচ্ছাকৃতভাবে অর্থাৎ নিজের অজান্তেই সে নিজেকে গডেস অফ ভিক্টরি অর্থাৎ জয়ের দেবী হিসেবে একবারে সেরকম একটা ভাবভঙ্গিমায় বেরিয়ে এলো, সে যেন যুদ্ধে জয় লাভ করেছে এমন ভাবে বেরিয়ে এলো। আচ্ছা, গডেস অফ ভিক্টরি বলতে এটা একটা গ্রিক মাইথোলজি থেকে নেওয়া, ঠিক আছে? ইংরেজি সাহিত্যে গ্রিক মাইথোলজি বা গ্রিক পুরাণের কথা প্রচুর পরিমাণে পাবে। গ্রিক মাইথোলজিতে গডেস অফ ভিক্টরি ছিলেন নাইকি, নাইকি শু বলো না, সেই নাইকি, ঠিক আছে? তাহলে সেই নাইকি ছিলেন গডেস অফ ভিক্টরি। ঠিক তার মতো ভঙ্গিমায় বেরিয়ে এলো আমাদের মিসেস ম্যালার্ড। সি ক্লাসড হার সিস্টার্স ওয়েস্ট, সে এসে তার বোনের কোমরটা জড়িয়ে ধরলো। ক্লাবস মানে হচ্ছে আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা। and together they descended the stairs, এবং একসাথে তারা সিঁড়ি ধরে নিচে নেমে গেল। রিচার্ড stood waiting for them at the bottom, রিচার্ড নিচে দাঁড়িয়ে ছিল তাদের জন্য। তার মানে আলটিমেটলি বোনের ডাকে সাড়া দিল, কারণ বোন অনেকক্ষণ ধরে একটানা অনুরোধ করে যাচ্ছিল, সে একটানা অনুরোধে সাড়া দিয়ে সে বেরিয়ে এলো এবং বোনের কোমরটা জড়িয়ে ধরে আলিঙ্গন করলো। মানে সে আবার কান্নার বাহানায়, আমরা তো জানি অ্যাকচুয়ালি তার মনে মনে কিন্তু খুশি, মোটেও তিনি শোকার্ত নয়, কিন্তু ওই যে বাইরে বেরিয়ে দেখাতে হবে তিনি শোকার্ত। কিন্তু নিজের অজান্তেই তিনি কখন এমনভাবে বেরিয়েছিলেন যেন তাকে দেখে মনে হচ্ছিল তিনি কোনো যুদ্ধে জয়লাভ করে ফেলেছেন। গডেস অফ ভিক্টরি, একদম জয়ের দেবীর মতো তিনি ভাবভঙ্গি মানে বেরিয়ে আসছিলেন। এবং বললাম এটি গ্রিক মাইথোলজি থেকে নেওয়া। গডেস অফ ভিক্টরি হলেন নাইকি। এবার কি বলা হচ্ছে দেখো, দুজনাই নিচে নেমে গেল। Someone was opening the front door with a latch key, ঠিক তখনই কেউ একজন সামনের দরজাটা অর্থাৎ বাড়ির যে সদর দরজাটা সেটা খুলছিল। উইথ আ ল্যাচ কি, আচ্ছা ল্যাচ কি মানে হচ্ছে কি সদর দরজার চাবি, পার্টিকুলারলি সদর দরজার যে চাবি তাকে বলা হয় ল্যাচ কি, ঠিক আছে? মানে আমাদের এটা মেন গেট হয়, তাহলে কেউ একজন মেন গেটের দরজাটা চাবি ঘুরিয়ে খুলছিল। ইট ওয়াজ ব্রেন্টলে ম্যালার্ড। তাহলে এতক্ষণ পর্যন্ত যে লোকটা মৃত্যু হয়েছে বলে সে এত খুশি হলো, অবশেষে দেখা গেল লোকটা মরেইনি। যার মৃত্যু সংবাদ এসেছিল সে নিজেই সদর দরজার চাবি খুলছে। ব্রেন্টলি ম্যালার্ড, হু এন্টার্ড, যে প্রবেশ করলো, আ লিটল ট্রাভেল স্টেইনড, যার গোটা শরীরে একটা ভ্রমণের ছাপ ছিল। কম্পোজডলি ক্যারিং, সে শান্তভাবে বহন করে আনছিল। হিজ গ্রিপ স্যাক, হাতওয়ালা ব্যাগ বা হাতলওয়ালা ব্যাগ। গ্রিপ স্যাক মানে যেটা হাতল আছে, মানে কাইন্ড অফ ভিআইপির মতো বলতে পারো, ঠিক আছে? সেরকম একটা ব্যাগ নিয়ে এলো। অ্যান্ড আমব্রেলা, এবং একটা ছাতা ছিল তার সঙ্গে। হি হ্যাড বিন ফার ফ্রম দ্য সিন অফ দ্য অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে তার নামটা প্রথম ছিল মারা গেছে, অথচ জানতে পারছি আমরা এতক্ষণে যে এই রিচার্ড ম্যালার্ড যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে ফার অর্থাৎ অনেক দূরে ছিলেন, ধারে কাছেই ছিলেন না। and did not even know, এমনকি তিনি জানেনও না there had been one, সেখানে একটা এমন ঘটনা ঘটেছে, মানে এরকম ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছে সেটা রিচার্ড জানেই না। মৃত্যু তো দূরে থাক,
ওটা ভুলবশত কোনো নাম চলে এসেছে, বাই এনি চান্স হয়তো একই নামের অন্য কোনো ব্যক্তি ছিলেন, সেটাও হতে পারে। তাহলে রিচার্ড ওই ট্রেন দুর্ঘটনায় মারা যায়নি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের গল্পের যে নায়িকা বলবো না, প্রোটাগনিস্ট বলবো, প্রধান চরিত্র, সে সব কিছু ভেবে নিল ভবিষ্যৎ আমি কি করব না করব, কিভাবে দিন কাটাবো, কত আনন্দে থাকবো, কত খুশিতে থাকবো, কিন্তু তার সমস্ত খুশিতে জল ঢেলে দিল ব্রেন্টলি নিজেই, কারণ সে সেই জায়গায় উপস্থিত ছিলই না, এমনকি দুর্ঘটনাটা কি সেটাই জানতো না। সে মারা যাওয়া তো অনেক পরের ব্যাপার। He stood amazed at Josephine's piercing cry. ব্রেন্টলি একবার অবাক হয়ে গেল যখন সে জোসেফাইনের পিয়ার্সিং ক্রাই শুনতে পেল। পিয়ার্সিং মানে তীক্ষ্ণ আওয়াজ। জোসেফাইন তো ব্রেন্টলিকে দেখে অবাক হয়ে গেছে, ভূত দেখছি মনে করেছে, ভূত দেখার মতন করে জোর চিৎকার করলো, এ কি, এরকম করে চিৎকার করে উঠলো। এই চিৎকারটা শুনে ব্রেন্টলি অবাক হয়েছে, কি ব্যাপার, এরকম কেন করছো, আমাকে দেখে এরকম কেন চিৎকার করছে, তাই না? তুমি জল জানতো মানুষ, তুমি আসছো, তুমি ভাববে আমাকে দেখে চিৎকার করছে কেন? At Richard's quick motion to screen him from the view of his wife. এবার আমাদের ব্রেন্টলে এটা দেখেও অবাক হয়ে গেল যে রিচার্ড কি করছে, সঙ্গে সঙ্গে সামনে চলে আসছে টু স্ক্রিন, অর্থাৎ আড়াল করার জন্য তার স্ত্রীর নজর থেকে তাকে। জোসেফাইন ব্রেন্টলিকে দেখে অবাক হয়ে পড়ছে, জোর চিৎকার করছে, আবার উল্টো দিকে রিচার্ডস আসছে, এসে ব্রেন্টলিকে আড়াল করে দাঁড়িয়ে পড়ছে যাতে তার স্ত্রী তাকে দেখতে না পায়। এটাতেও ব্রেন্টলি অবাক হচ্ছে। বাট রিচার্ডস ওয়াজ টু লেট, কিন্তু রিচার্ড অনেক দেরি করে ফেলেছে। কেন, কিসের দেরি করে ফেলেছে? When the doctors came, যখন ডাক্তার এলো, they said he had died of heart disease. Sorry, she had died of heart disease. সে হৃদরোগে মারা গেছে। তার মানে ওই যে বলে না যে উদর পিণ্ডি বুধর ঘাড়ে, তাহলে ব্যাপারটা হলো সেটাই। মরার কথা বা মরার খবর এতক্ষণ আমরা পেয়ে এলাম কার, ব্রেন্টলি, কিন্তু শেষে এসে আমরা জানতে পারছি মরছে কে, মিসেস ম্যালার্ড বা লুইজি। এবং ডাক্তার এসে বলল ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। অফ দ্যাট জয় দ্যাট কিলস, আনন্দ যেটা ওকে মেরে ফেলেছে। আনন্দ বলতে দেখো, ডাক্তার এসে বলল যে স্বামী মারা গেছে, এই খবরে তিনি খুব ভেঙে পড়েছিলেন, কিন্তু স্বামী যখন ফিরে এসেছে এই খবরটা পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং সেই আনন্দে তিনি হার্ট ফেল করেছেন। কারণ আমরা জানি আগে থেকেই সে হৃদয়ের দিক থেকে দুর্বল, হার্ট ডিজিজ আছে তার, তাই এই ওভার এক্সাইটমেন্টের কারণে মারা গেছে। কিন্তু উই রিডার্স নো দ্যাট, আমরা পাঠকরা জানি আসলে আনন্দে মারা যায়নি, শোকে দুঃখে কষ্টে মারা গেছে। কে? আমাদের মিসেস ম্যালার্ড। তাহলে দেখো কি অদ্ভুত চরিত্র, যে স্বামীর মৃত্যুতে খুশি হয়, স্বামী জীবন্ত আছে এটা দেখলে নিজেই একেবারে মরে যায়। তাহলে এই যে মিসেস ম্যালার্ড গোটা গল্প জুড়ে যে কিন্তু শান্তি খুঁজে গেল, মুক্তি খুঁজে গেল, এতক্ষণ তাকে বলছিল না ফ্রি ফ্রি ফ্রি, মুক্ত মুক্ত আমি মুক্ত, সেই মিসেস ম্যালার্ড সত্যিই মুক্তি পেল, তবে তবে বেঁচে থেকে নয়, মরে গিয়ে। জীবন থেকে বিদায় নিয়ে চিরতরে মুক্তি পেল মিসেস ম্যালার্ড। হ্যাঁ, গল্পে লেখিকা এভাবেই তার প্রোটাগনিস্টের মৃত্যু ঘটিয়ে এটাও বুঝিয়ে দিলেন যে যে মিসেস ম্যালার্ড অ্যাকচুয়ালি ওয়াজ নট রাইট। ফেমিনিজম বলতে আমরা যেটা বুঝি বা সেই যুগে ব্যক্তি যেটা বুঝে এসেছে, সবাই ফেমিনিজম মানে কেবল নারীর এম্পাওয়ারমেন্ট, নারী যেটা ভাববে সেটাই সব, নারী সব ঠিক হতে পারে সমস্ত দিক দিয়ে, এটাকে কিন্তু তিনি মানছেন না। এটাই হচ্ছে প্রকৃত ফেমিনিস্ট। প্রকৃত ফেমিনিস্টরা কখনই নারী যেটা করবে সেটাই ঠিক, সেটা হতে পারে না। তাই তো শেষমেশ গিয়ে প্রোটাগনিস্টের মৃত্যু ঘটাচ্ছেন, এটা দেখানোর জন্য যে এরকম একটা ইভিল ক্যারেক্টার যে কেবল নিজের স্বার্থটাই বড় করে দেখে, তার বাঁচার কোনো অধিকার নেই। তার স্বামী তাকে অত্যন্ত ভালোবাসে, যত্নও করে, কিন্তু তার সত্ত্বেও তার স্বামীর মৃত্যুতে খুশি হয় কি করে? একান্তই স্বার্থপর না হলে কেউ এতটা খুশি হতে পারে না স্বামীর মৃত্যুতে। স্বামী মৃত্যু হচ্ছে বলে আমি মুক্ত হয়ে যাব, আর কেউ আমাকে আটকে দেবে না, যা ইচ্ছা তাই আমি করতে পারবো, কেউ কিছু বলার নাই, এই ভাবছে যে সে স্বার্থপর।
তাহলে পুরো গল্প দ্য স্টোরি অফ অ্যান আওয়ার 1 ঘন্টাতেই আমরা পড়ে শেষ করলাম।